হিসেবে ব্যবহার করতেছে তখন সেই প্ল্যান্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কারণে অনেক সময় প্ল্যান্টটা ইনসেক্টের এই যে অ্যাটাকটা সেটা বাদ দিতে পারে বা কমিয়ে দিতে পারে, ইট ক্যান উইথহেল্ড করতে পারে, ড্যামেজটাকে সে প্রতিরোধ করতে পারে। এই ক্যারেক্টারিস্টিক্সটা কি আমরা বলতেছি হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। কোনো প্ল্যান্টের যদি এই ক্যারেক্টারিস্টিক্স থাকে আমরা তখন তাকে বলি রেজিস্ট্যান্ট প্ল্যান্ট বা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। ঠিক আছে, আমরা যখন থাকে তখন আমরা তাকে বলি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। এটা তাহলে রেজিস্ট্যান্স শব্দটা কি, যদি আমরা এটা অলরেডি তোমার জেনেটিক্সে বা বিভিন্ন জায়গায় একটু শুনতে পারো, সেটা কি অবশ্যই কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, প্ল্যান্টের বা কিছু একটা প্ল্যান্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স গুণাবলী, সেটা কি কি আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে সেটা আমরা একটু পরেই দেখব। কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্স থাকা এবং সেই ক্যারেক্টারিস্টিক্স আবার বলে দিছে কিন্তু দেখো ইনহেরিটেবল, অর্থাৎ এটা জেনেটিক্যালি রিলেটেড, হয়তো ফাদার বা মাদার যার কাছ থেকেই হোক, মাদার অথবা ফাদারের কাছ থেকে, যার কাছ থেকে হোক সে এটা বংশ পরম্পরায় পেয়েছে কিছু ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স থাকার ফলে ওই প্ল্যান্টটা কি হয়েছে, সে তিনটা কাজ করতে পারে, অ্যাভয়েড, টলারেট অথবা রিকভার। সে একটা প্ল্যান্ট একটা পেস্ট ইনসেক্ট অ্যাটাক করলো, এই যে ইনসেক্ট অ্যাটাক করলো সেটাকে সে অ্যাভয়েড করতে পারে এটা, অথবা সে মানে অ্যাটাক করলেও সে তার জন্য কিছু সমস্যা নাই, সে টলারেট করতে পারে, অথবা ফার্দার যেটা করতে পারে সে আবার অ্যাটাক করার পরে যে ড্যামেজ হবে সেই ড্যামেজ থেকে রিকভারি করে নিয়ে আসতে পারে, অর্থাৎ ড্যামেজটাকে সে দ্রুত পোষায় ফেলতে পারে। ঠিক আছে, হ্যাঁ, সেই কারণেই সেই প্ল্যানটা কি আমরা বলতেছি, সেই ক্যারেক্টারিস্টিক্সটা গুলো বলতেছি আমরা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আন্ডার এমন একটা কন্ডিশনে, যে কন্ডিশনে যদি অন্য প্ল্যান্ট থাকে সেম স্পেসিসের তখন সেটা আর মানে সার্ভাইভ করতে পারে না, সেটাকে সেই প্ল্যান্টটাকে বলা হচ্ছে সাসেপ্টেবল ভ্যারাইটি বা সাসেপ্টেবল প্ল্যান্ট, সাসেপ্টেবল ক্যারেক্টারিস্টিক্স। সো প্ল্যান্টের কারণে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটাকে আমরা এটা এইভাবে বলতে পারি। এখন এই মানে ক্যারেক্টারস গুলো আলটিমেটলি যেটা হয় কি প্ল্যান্টের কি করে, আসলে আলটিমেট ডিগ্রি অফ ড্যামেজ, সে কতটুকু ড্যামেজ করতে পারবে সেটা সে আসলে মানে কন্ট্রোল করে। ঠিক আছে, এটা তারপর দেখো অন্যভাবে আমরা কি বলতে পারি যে হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স রেফার্স টু হেরিটেবল ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু বারবার পয়েন্টটা মনে রাখতে হবে, এইটা যদি না বলো যে কোনো ক্যারেক্টারিস্টিক্স বললেই হবে না, সেটা হেরিটেবল হইতে হবে, বংশ পরম্পরায় তার থাকতে হবে এটা আর কি। ঠিক আছে, হেরিটেবল ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ালিটিস, এটা অবশ্যই তার থাকতে হবে। হ্যাঁ, কার অফ এ কাল্টিভার প্ল্যান্ট অর ভ্যারাইটি টু কাউন্টার অ্যাটাক দ্য অ্যাক্টিভিটিস অফ ইনসেক্টস, যে কোনো ইনসেক্ট হোক বা পেস্ট হোক সেটার অ্যাটাকটাকে সে কাউন্টার অ্যাটাক করতে পারে, সো দ্যাট ইট কজ মিনিমাম রিডাকশন ইন ইল্ড কম্পেয়ার টু আদার কাল্টিভার্স অফ দ্য সেম স্পিসিস আন্ডার সেম কন্ডিশন। অর্থাৎ একই কন্ডিশনে আমি যদি এরকম একটা গাছ গ্রো করি, এরকম একটা গাছ গ্রো করি, তো এইখানে প্ল্যান্ট অ্যাটাক করলে, ইনসেক্ট যখন অ্যাটাক করবে, হ্যাঁ, সেটা সে ইজিলি সে সার্ভাইভ করতে পারবে এবং দেখা যায় মিনিমাম কি বলে লস হচ্ছে, ইল রিডাকশন। আর এটাতে একটা অ্যাটাক করলে, হ্যাঁ, এটাতে অ্যাটাক করলে কি হবে, হ্যাঁ, যখন অ্যাটাক করতেছে সে এখানে খুব হাই লস হচ্ছে, হাই লস, এটা লো লস আর কি, লো ড্যামেজ। তাহলে এই প্ল্যান্টটাকে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা কি আমরা বলতেছি হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স, এটাকে বলতেছি আমরা সাসেপ্টেবল ভ্যারাইটি। সো দিস ইজ এ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, দিস ইজ এ সাসেপ্টেবল ভ্যারাইটি আমরা বলতেছি। ঠিক আছে, আর যখন আমরা প্র্যাকটিক্যাল পয়েন্টে বলবো তখন যদি চিন্তা করি ফিল্ড লেভেল চিন্তা করি, অ্যাবিলিটি অফ সার্টেন প্ল্যান্ট, কিছু প্ল্যান্টের এবিলিটি যেটা কিনা লার্জার ইল্ড প্রডিউস করতে পারে বা গুড ইল্ড প্রডিউস করতে পারে কম্পেয়ারিং টু আদার ভ্যারাইটিস, হ্যাঁ, যেটা কিনা সেম ইনফেস্টেশনেও সেম এনভায়রনমেন্টাল কন্ডিশনে দেখা গেছে কি সে এটা লো ইল্ড প্রডিউস করে। এখন আসলে আমরা আসছি যদি একটু দেখি, সরি, যে ক্যারেক্টারাইজেশন আমরা রেজিস্ট্যান্স কিভাবে করবো, এই যে কথাগুলো বললাম আসলে এই যে পান্ডা এবং কুশ 1995 সালে তারা যে কোনো হোস্ট প্ল্যান্টের রেজিস্ট্যান্স ক্যারেক্টারাইজেশন করার জন্য
4টা ক্যারেক্টারিস্টিক্স, মেজর ক্যারেক্টারিস্টিক্স তারা আইডেন্টিফাই করছে। সেগুলো যদি একটু একে একে আমরা বলি, দেখো সরি, ফার্স্ট হলো 4টা, কিন্তু এটা মনে রাখতে হবে 4, এটা ইনহেরিটেবল, অবশ্যই বংশ পরম্পরা বাই ফ্রম ওয়ান জেনারেশন টু ফ্রম ফোর ফাদার জেনারেশন টু কারেন্ট জেনারেশনে এটা পাস হবে। এবং মনে রাখতে হবে রেজিস্ট্যান্স ইউজুয়ালি কন্ট্রোলড বাই ওয়ান অর মোর মেজর জিনস। তারপর হলো রেজিস্ট্যান্স হলো রিলেটিভ, হ্যাঁ, এটা কারো মানে এটা মানে কম বেশি হতে পারে এবং কারো থাকবে কারো থাকবে না, এবং ক্যান বি মেজার্ড বাই কম্পেয়ারিং উইথ এ সাসেপ্টেবল ওয়ান, না হলে তো আমি রেজিস্ট্যান্স মাপতে পারবো না। আর যেহেতু এই যে মেজর করা আছে, তার মানে কি দিস ইজ রেজিস্ট্যান্স ইজ মেজারেবল, অবশ্যই আমি মাপতে পারবো রেজিস্ট্যান্স কম হচ্ছে না বেশি হচ্ছে, এবং সেই মাপাটা বা লেভেলটা ক্যান বি ডিটারমাইন্ড বাই কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ, দুই ভাবে মাপতে পারি। যখন কোয়ান্টিটেটিভ হবে তখন আমরা বলতে পারবো কি যে ঠিক আছে এটা 5% ড্যামেজ হচ্ছে, এটাতে কোনটাতে হচ্ছে 10% ড্যামেজ হচ্ছে, তার মানে এখানে আমরা পার্সেন্টেজ এটা লেভেল দিয়ে মাপতে পারতেছি। আর এখানে হলো কোয়ালিটেটিভ দিয়ে আমরা তখন এই রকমের পার্সেন্টেজ মাপতে পারবো না, এটাকে বলতে পারবো ঠিক আছে এটা হাইলি রেজিস্ট্যান্স, হ্যাঁ হাইলি রেজিস্ট্যান্স, অথবা মডারেটলি রেজিস্ট্যান্স, মডারেটলি সাসেপ্টেবল, অথবা সাসেপ্টেবল, এইভাবে আমরা এটা রেজিস্ট্যান্স করতে পারবো। এবং এইটা আবার আমরা আরো বলতে পারবো কি দিস ইজ ভেরিয়েবল, হ্যাঁ মানে রেজিস্ট্যান্স ঠিকই থাকবে বাট সিজন ওয়াইজ হোক বছর ওয়াইজ হোক এটা ভেরিয়েবল, এবং ডিফারেন্ট কাইন্ড অফ বায়োটিক বা ইনসেক্ট পেস্ট কারণে হোক, অ্যাবায়োটিক ফ্যাক্টরস, টেম্পারেচার বা হাই টেম্পারেচার, হিউমিডিটি, এগুলোর কারণে এটা মডিফাই হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে আর কি। তারপর এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কিছু কথাবার্তা আছে, আমরা এটা পরবর্তী স্লাইডে একটু দেখবো, তখন তোমাদের সাজেশন লাগবে আর কি। প্রথমেই আসি, এই জিনিসটা তোমাদেরকে পরীক্ষা আসলে তোমরা প্রায়ই একটু ভুল করো। প্রথমেই আসি রেজিস্ট্যান্সের প্রকারভেদটা। রেজিস্ট্যান্সকে নানান ভাবে প্রকারভেদ করা যায়, ঠিক আছে। প্রথমেই যে জিনিসটা আমার মনে রাখতে হবে সেটা হলো জেনেটিক্যাল উপায়, যেহেতু আমরা আগেই বলেছি যে ওইখানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ইনহেরিটেবল, যখনই ইনহেরিটেবল আসবে তার মানে কি এটা জেনোমের ভিতরে আছে এবং সেটা সেই জিনোম থেকে ইজিলি পাস হইতেছে। তো সেই ক্ষেত্রে ইনহেরিটেবল হলে প্রথম বৈশিষ্ট্য কি দেখো, এই যে রেজিস্ট্যান্স সাধারণত দুই ভাবে কন্ট্রোল হতে পারে, সেটা হলো আমরা যেটাকে বলতেছি মনোজেনিক, মনো, আর একটা হলো অলিগো, এই দুইটা। তাহলে মনোজেনিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হবে একটা জিন দ্বারা কন্ট্রোল হবে, এবং সেইখানে যেহেতু একটা সিঙ্গেল জিন এটাকে বলা হচ্ছে মেজর জিন। আর অলিগোজেনের ক্ষেত্রে যেটা আছে ফিউ জিন এবং মেজর জিন রেজিস্ট্যান্স না, এটা হবে মাইনর জিন রেজিস্ট্যান্স, ঠিক আছে। অলিগো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মাইনর জিন রেজিস্ট্যান্স। তারপরে হলো সরি আমরা একসাথে একটু শুরু করি, হ্যাঁ ওকে এটা উপরে নিয়ে যাই যেহেতু হয়ে গেছে। হ্যাঁ এইটাও মেজর জিন রেজিস্ট্যান্স। অলিগোর ক্ষেত্রে সাধারণত 2 to 4 জিন, 2 থেকে 4টা জিন এখানে রেজিস্ট্যান্স হয়, সেটাও আসলে 2 থেকে মেজর জিনের মধ্যে পড়বে। কিন্তু যখন পলিজেনিক হবে তোমরা একটু জানো রেজিস্ট্যান্স ইজ গভর্নড বাই মেনি জিনস, এবং এটাকে বলা হচ্ছে মাইনর জিন রেজিস্ট্যান্স। এখানে মোর দেন 5, কখনো কখনো 5 to 100 বা 200 বা 1000 জিন এখানেও রেসপন্সিবল হতে পারে, এবং প্রত্যেকটা জিন এখানে খুব লো কন্ট্রিবিউশন করে। কিন্তু এখানে যখন লো কন্ট্রিবিউশন করে তখন যে রেজিস্ট্যান্সটা আসলে কালেকটিভলি তৈরি হয়, সবগুলা জিন একসাথে কাজ করার পরে একসাথে এটা কালেকটিভলি এই রেজিস্ট্যান্সটা আসলে শো করে। তাইলে ফার্স্ট হলো জেনেটিক্যাল উপায়ে, সেকেন্ড হলো ইকোলজিক্যাল কারণে, কখনো কখনো ইকোলজিক্যাল কারণেও আসলে হয়। তবে মনে রাখতে হবে যে ইকোলজিক্যাল কারণে যেটা হবে দিস ইজ নট, এটাকে বলা হচ্ছে সিউডো রেজিস্ট্যান্স, ঠিক আছে। সিউডো মিন্স ফলস, এটা এক বছরই পাবো পরের বছর পাবো না আর কি, সেটাও একটা ট্রু রেজিস্ট্যান্স না। এটা অনেক সময় এই যে আনফেভারেবল কন্ডিশনস এনভায়রনমেন্টের কারণে, হ্যাঁ এখানে সাধারণত প্ল্যান্টের কোনো ট্রেড সাধারণত এখানে ইনভলভমেন্ট থাকে না, যার কারণে এটাকে ইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বলে আর কি, ঠিক আছে। এই ইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বলার কারণে প্রথমেই যেটা আসতেছে সেটা হলো হোস্ট ইভাশন ইনডিউসড রেজিস্ট্যান্স, আর একটা হলো এসকেপ। হোস্ট ইভাশন, ইভাশন শব্দটা মানেই হলো এসকেপ করা আর কি, ঠিক আছে, পার পেয়ে যাওয়া। তাহলে একটা হোস্ট প্ল্যান্ট মে পাস দ্য মোস্ট সাসেপ্টেবল স্টেজ
কুইকলি অ্যাট এ টাইম when the insect pest is low or absent। ঠিক আছে, তার মানে হলো কি যে যখন আসলে একটা ইনসেক্ট অ্যাটাক করবে তখন হয় কি সেই ইনসেক্ট অ্যাটাক করার ক্ষেত্রে যে সাসেপ্টেবল স্টেজটা আছে, মনে করো ক্যাটারপিলারটা, কিন্তু প্ল্যান্টটা যখন তার এই যে সময় ম্যাচিউর হবে দেখা গেল কি সেই সময় সেই স্টেজটা নাই, সে কুইকলি পাস করে ফেলে, তখন তার ডেফিনেটলি সে রেজিস্ট্যান্স শো করলো আর কি, তার ড্যামেজ হলো না। তারপরে হলো ইনডিউসড রেজিস্ট্যান্স। হ্যাঁ, প্ল্যান্ট টেম্পোরারিলি অ্যাকিউট করে ফেলছে রেজিস্ট্যান্স ডিউ টু সাম এনভায়রনমেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে, সাধারণত চেঞ্জ ইন সয়েল ক্যারেক্টারিস্টিক্স বা ফার্টিলিটির কারণে, কোনো সময় কোনো একটা নিউট্রিয়েন্টের কারণে দেখা গেল কি সে এটা রেজিস্ট্যান্স করছে, এটা পরবর্তী সিজনে নাও থাকতে পারে। তারপর হলো এসকেপ। এই এসকেপ এবং ইভাশন দুইটা খুব কাছাকাছি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা আসলে ইনকমপ্লিট ইনফেস্টেশন শুরু করার ক্ষেত্রে এটা প্ল্যান্টার এসকেপটা হয়ে যাচ্ছে আর কি, যার কারণে এটা রেজিস্ট্যান্স শো করছে। তারপরে দেখো সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা আছে এখানে সেটা হলো আমরা বলতেছি সরি হ্যাঁ, সেটা আমরা বলতেছি কি বায়োটাইপ ইন্টারঅ্যাকশনের কারণে, বায়োটাইপ ইন্টারঅ্যাকশন করার কারণে। বায়োটাইপ এটা একটু মনে রাখতে হবে, নতুন একটা শব্দ এখানে আসছে, ইনসেক্টের বায়োটাইপ। অর্থাৎ ইনসেক্ট কখনো, যদিও আমরা সবগুলা সেম স্পিসিস আছে, কোনো ইনসেক্ট আমরা সেম স্পিসিস, হ্যাঁ, কিন্তু যখন শব্দটা এখানে আসছে অনেক সময় এই যে বায়োটাইপ, সেটাকে অনেক সময় স্পিসিসের মর্যাদা এখনো দেওয়া হয় নাই, এটাকে সাব স্পিসিস বলা যেতে পারে, স্ট্রেন বলা যেতে পারে, বা বায়োটাইপ। কিন্তু এই বায়োটাইপ গুলো হয়েছে কি যে পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার লোকেশনে সে অবস্থান করে আর কি। আর দেখা গেল কি সবচেয়ে বেস্ট এক্সাম্পল ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায় সেটা হলো আমরা বলি বিপিএস, ধানের ক্ষেত্রে একটা সিরিয়াস পেস্ট, সেটা হলো ব্রাউন প্ল্যান্ট হোপার। তো ব্রাউন প্ল্যান্ট হোপারের প্রায় 7 থেকে 8টা পর্যন্ত বায়োটাইপ আইডেন্টিফাই করা গেছে। তো দেখা গেছে কি মনে করো যে বায়োটাইপটাকে মানে সবগুলোই বিপিএস, নীলা পারবাটা লুজেন্স ঠিকই আছে, কিন্তু ময়মনসিংহের হোক রাজশাহীর হোক, রাজশাহীর যে বায়োটাইপটা সেইখানে ধানের যে রেজিস্ট্যান্স ভ্যারাইটি বিপিএস এর কারণে দেখা গেছে কি সেই বিপিএস টার বায়োটাইপটা ওই গাছটা এখানে মনে করো BR28 গ্রো করলাম, সেটা রেজিস্ট্যান্স বলা হচ্ছে যে বিপিএস এর 11 বিপিএস এর বিরুদ্ধে, কিন্তু এই বিপিএস এর যে রাজশাহীর বায়োটাইপটা সেটা গ্রো করার কারণে এইখানে আর সে রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলতেছে, রেজিস্ট্যান্স শো করতেছে না। পক্ষান্তরে BPS28 আমি যখন বরিশাল অঞ্চলে যদি গ্রো করি সেখানে দেখা গেল কি ওই ভ্যারাইটিটা ঠিকই রেজিস্ট্যান্স শো করতেছে। তার মানে বরিশালের যে বিপিএসটাকে আমরা বলতেছি সেটাও একটা বায়োটাইপ, কিন্তু সেইটা BR28 এর যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে সেটা ব্রেকডাউন করতে পারতেছে না, পক্ষান্তরে রাজশাহীর ব্রেকডাউন করতে পারতেছে। এই যে ভেরিয়েশনটুকু হচ্ছে ইনসেক্টের বিরুদ্ধে, সেটাকে বলা হচ্ছে বায়োটাইপ রিঅ্যাকশন। তো বায়োটাইপের কারণে হলো হরাইজন্টাল রেজিস্ট্যান্স, যেটা হলো জেনারেল রেজিস্ট্যান্স, আর একটা হলো যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স। এই দুইটা জিনিস এখানে বোঝা যাচ্ছে। সেটা কি ভার্টিক্যালের ক্ষেত্রে হলো যে সার্টেন টাইপ অফ বায়োটাইপ এগেইনস্ট এ পেস্ট স্পিসিস, এই যে বললাম বরিশালের রাজশাহীর ক্ষেত্রে সেটা এফেক্টিভ করতেছে, আর হরাইজন্টালের ক্ষেত্রে অল বায়োটাইপস অল ইনসেক্টের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা শো করবে আর ঠিক আছে এটা। তারপরে হলো আমরা যেটাকে বললাম যে একটু প্রথমেই বলছিলাম যে রেজিস্ট্যান্স ক্যান বি মেজার্ড, একটা লেভেল দেওয়া লাগবে, সেই লেভেলের উপরে ভিত্তি করে আমরা সাধারণত এই রেজিস্ট্যান্সটাকে মেজার করতে পারি। হ্যাঁ, এটাকে কোয়ালিটেটিভ বলা যেতে পারে। সেটা হলো কি আমরা যদি জাস্ট এরকম একটা গ্রাফ বানাই, দেখবা যে গ্রাফ বানাই, তাহলে এইখানে হলো যে সেই রেজিস্ট্যান্সের লেভেলটা খুবই হাই, এটা রেজিস্ট্যান্স, বাট পক্ষান্তরে এটা লেভেল মাঝখানেটা একটু কম, তো গ্রাজুয়ালি চলে আসতেছে। সেই কারণে প্রথমটাকে বলা হচ্ছে ইমিউনিটি। হ্যাঁ, ইনসেক্ট নেভার কনজিউম এনি কন্ডিশনস, এখানে এই প্ল্যান্টটাকে স্পেসিফিক ইনসেক্ট হাইলি হাই রেজিস্ট্যান্স, এখানে প্ল্যান্টের কিছু কোয়ালিটি আছে এবং সেটা খুব লো ড্যামেজ করতেছে। তারপর হলো লো রেজিস্ট্যান্স, এটাকে কেউ কেউ আবার লো সাসেপ্টেবলও বলে আর কি। হ্যাভ কোয়ালিটিস, যেটা রেজাল্টের ক্ষেত্রে যেটা অ্যাভারেজ ড্যামেজের চেয়ে তুলনায় এটা আসলে কম ড্যামেজ করতেছে। তারপরে যেটা হলো সাসেপ্টেবল আর হাইলি সাসেপ্টেবল আর কি। সো দিস ইজ, এখান থেকে দেখো ক্রমান্বয়ে যদি এইভাবে আমরা বাড়াই রেজিস্ট্যান্সের, এটা কমতেছে, এটা মাইনাস হচ্ছে, যার কারণে এটা ইমিউন কোনো রেজিস্ট্যান্স হচ্ছে না, কিছুটা হাইলি রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স, তারপর সাসেপ্টেবল হচ্ছে হাইলি সাসেপ্টেবল। এইখানে ম্যাক্সিমাম ড্যামেজ হবে অ্যাভারেজের তুলনায়। দেখা গেছে কি এই প্ল্যান্ট অ্যাটাক করলে, ইনসেক্ট অ্যাটাক করলে ড্যামেজটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে আর কি।
তাহলে আমরা দেখলাম, দেখো কি দেখলাম, যে আমরা ইনসেক্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এবং আমরা কিন্তু বারবার একটু বলতেছি, তোমাদের প্রায় এটা ভুল হয় অনেক, আমি বারবার বলার পরেও এইখানে যে টাইপস গুলা দেখলাম, এটা হলো প্রকারভেদ, 4 ভাবে বা 5 ভাবে, কোন কোন বইতে আরো অনেকগুলা ভাগ আছে। আমরা ইন্টেন্সিটির উপরে ভিত্তি করতেছি, বায়োটাইপের উপরে ভিত্তি করলাম, তারপরে ওখানে দেখলাম জেনেটিকের উপরে এবং ইকোলজিক্যাল উপরে ভিত্তি করছে। ঠিক আছে, এখন আমরা আসি যে বারবার বলতেছি রেজিস্ট্যান্স শো হইতেছে, একটা গাছ রেজিস্ট্যান্স হইতেছে, সো রেজিস্ট্যান্সটা আসলে হবে কিভাবে, তার মেকানিজমটা কি? হ্যাঁ, ইন জেনারেল সবগুলা গাছের ক্ষেত্রেই এই 3টা মেকানিজম দেখা যায়, কি কোথাও কোথাও এইটাও পাবা, যেটা আমরা ইকোলজিক্যালের মধ্যে বলেছি, এইটা নিয়ে আমরা আর এখানে রিপিট না করি, বাট মনে রাখতে হবে যে এইটা 3 মেকানিজম, 1 2। একটা প্রশ্ন ছিল, বলেন। জেনেটিক্যালি মডিফাইড প্লান্ট যেগুলা মানে ইঞ্জিনিয়ারিং করে যেটাকে রেজিস্ট্যান্ট করা হয় পেস্টের প্রতি, ওইটা কি এগুলোর মধ্যে আসবে না? এই টাইপস হ্যাঁ, গুলোর অবশ্যই মধ্যে আসবে, অবশ্যই আসবে। ওইটা তো অ্যাডভান্সড, আমরা ওইটার জন্য একটা আলাদা ক্লাসই আছে। নেক্সট ক্লাসে আমরা এটা জিম ক্রপ বা রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, আমরা ওইটা আলাদা একটা প্ল্যান্টই পড়বো আর কি, ট্রানজেনিক প্ল্যান্ট। ওটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্সড রেজিস্ট্যান্স, এটা হলো ইনডিউসড করার জন্য, এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করার জন্য, আমরা ওইটার জন্য আর একটু পরে দেখতেছি আর কি ওটা। তো এই মেকানিজমের মধ্যে আমরা একটু জাস্ট আমরা রিটার্ন করি। এটা পেইন্টার 1963 সাল পর্যন্ত একেবারে সেই দেখো অনেক আগে থেকেই এটা করছে, এটার কোনো চেঞ্জ হয় না। যে কোনো প্ল্যান্ট রেজিস্ট্যান্স শো করবে কিনা মূলত তার 3টা বা কেউ কেউ বলে যে 4টা কারণ। আমরা এই 3টা কারণটাকে যদি বলি এইভাবে 1 2 3, এটা যেহেতু ইকোলজিক্যাল কারণে হয়, এটাকে কেউ কেউ কনসিডার নাও করে। ফার্স্ট একটু তোমরা এই দয়া করে মেকানিজমটাকে কেউ কনফিউশন করবা না, এটা কিন্তু কোনো রেজিস্ট্যান্সের কোনো প্রকারভেদ নয়। পরীক্ষা যদি প্রায় আমাদের তোমাদেরকে বা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলে ভাইভাতে তোমার কনফিউশন করে ফেলো, রেজিস্ট্যান্সের প্রকারভেদ কিন্তু এটা না, দিজ আর নট টাইপস অফ রেজিস্ট্যান্স, বাট এটা মেকানিজম। ওই যে টাইপগুলো দেখাচ্ছি বা বিভিন্ন টাইপগুলো হচ্ছে, সেই টাইপগুলোর কারণে মানে কি কি মেকানিজমে সেই টাইপগুলো শো করতে পারে, সেটা একটু মনে রাখতে হবে যে দিস আর দ্য ইনহেরেন্ট মেকানিজম। ফার্স্ট হলো মনে করো যে একটা ওই জিনটা উপস্থিত থাকার কারণে কোন একটা পার্টিকুলার জিন এমন কিছু কম্পাউন্ড তৈরি করতেছে বা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতেছে, সেই কারণে সেই প্ল্যান্টটা আনঅ্যাট্রাকটিভ হবে। এটা কিন্তু আমার মনে রাখতে হবে যে দিস ইজ আনঅ্যাট্রাকটিভ, বা এই এন্টিজেনোসিস শব্দটারই আরেকটা টার্ম আমরা এখানে ইউজ করতেছি, নন প্রিফারেন্স। শব্দটার ভিতরে কিন্তু প্রিফারেন্স আছে, অর্থাৎ পেস্টটা যখন একটা রাইস প্ল্যান্টকে হোক বা অন্য প্ল্যান্টকে হোক, একটা ইনসেক্ট প্ল্যান্টকে, তারকে সে পছন্দ করতেছে না। তার মানে কি কারণে পছন্দ করতেছে না? প্ল্যান্টের অবশ্যই এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা কিনা তার জন্য এই যে পছন্দ করতেছে না, আনঅ্যাট্রাকটিভ, সুইটেবল হচ্ছে না, নন প্রিফারেবল, প্রিফার করতেছে না। কি জন্য? এই 3টা, যেহেতু ইনসেক্ট বা একটা পেস্ট যখনই একটা হোস্টকে ইউজ করে, মূলত সে এই 3টা কাজের জন্য, ডিম পাড়ার জন্য, তারপরে সে ফিডিং করে এবং শেল্টার। তাহলে যখনই একটা প্ল্যান্ট একটা ইনসেক্ট একটা ভিজিট করতেছে একটা প্ল্যান্টকে, প্ল্যান্টের গায়ে হোক তার এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট থাকার কারণে সে প্ল্যান্টটাকে ইনসেক্ট মনে করতেছে তার জন্য সুইটেবল না। কি সুইটেবল না? তার ডিম পাড়ার হোক, ওভিপোজিশন করার জন্য, তার লাইফ সাইকেল কমপ্লিট বা তার নিজের খাওয়ার জন্য সে সুইটেবল মনে করতেছে না বা সুইটেবল হচ্ছে না, শেল্টার নিতে পারতেছে না। এবং সেই মেকানিজমটা, সেই ক্যারেক্টারিস্টিক গুলোকে হলি যখন রেজিস্ট্যান্স শো করতেছে, সেটাকে আমরা বলতেছি এন্টিজেনোসিস, নন প্রিফারেন্স। আর এটা হলো ঠিক আছে এন্টিজেনোসিস, অ্যান্টিবায়োসিস। এইটা এই অ্যান্টিজেনোসিস থেকে একটু ক্লোজ। সেটা হলো যে এখানে সে প্রিফার করবে ঠিকই, এখানে সে এই যে ওভিপোজিশনের জন্য ডিম পারবে অ্যান্টিবায়োসিসের ক্ষেত্রে। শব্দটার ভিতরে কিন্তু এটা মনে রাখতে হবে, অ্যান্টিবায়োসিস অর্থাৎ বায়োলজি শব্দের সাথে একটা মিল আছে, কিন্তু বায়োলজির এগেইনস্ট, অর্থাৎ বায়োলজি করতে পারবে না সে। এখানে সে এই যে শেলটা ঠিকই নিতে পারবে, ফিডিং করতে পারবে, কিন্তু যখনই ডিম পারবে বা খাওয়া দাওয়া করবে, প্ল্যান্টের কিছু কেমিক্যাল হোক, কম্পাউন্ড হোক, তার সেই গ্রোথ এবং সার্ভাইভালের সেই কম্পাউন্ডটার কারণে দেখা গেছে কি তার বাইনোমিক্সটা, যেটা গ্রোথ এবং সার্ভাইভাল, সেটা সে এফেক্ট হবে। অর্থাৎ দেখা গেল কি ডিম ঠিকই পারলো, কিন্তু ডিম থেকে যখন ক্যাটারপিলারটা হলো বা বাচ্চা বের হয়ে যখন খাওয়া শুরু করলো, সে খাওয়ার কোনো কেমিক্যালের উপস্থিতির কারণে, কম্পাউন্ডের উপস্থিতির কারণে বা কোনো কাটা থাকার কারণে দেখা গেল কি তার ক্যারেক্টারিস্টিক থাকার কারণে সে আর লাইফ সাইকেলটা কন্টিনিউ করতে পারলো না। তার মানে বায়োলজিকে সে এফেক্ট করতেছে। সো দ্যাটস ওয়াই দিস মেকানিজমকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। তারপরে হলো টলারেন্স। ঠিক আছে,
এইটা টলারেন্সটা হলো শব্দটার সাথেই মিল আছে, যে আমরা অনেক সময় দেখি যে অনেকেরই দেখা গেল কি ভালো জ্বর হচ্ছে কিন্তু সে জ্বর রেজিস্ট্যান্স মানে টলারেট করতে পারতেছে। প্ল্যান্টেরও ক্ষেত্রে এরকমের, প্ল্যান্টে যে এখানে তো সে প্রিফারই করতে পারতেছে না, এখানেও সে প্ল্যান্টে এসে লাইফ সাইকেল কন্টিনিউ করতে ডিম পারতেছে, এখানে দেখা গেল কি এই যে ডিম খাওয়া দাওয়া ওভিপোজিশন সবই করবে, কিন্তু সবই করার ফলে এখানে ড্যামেজও করবে, এই যে সিভিয়ারলি ড্যামেজ করতে পারতেছে যেটা আছে, কিন্তু ড্যামেজ করার পরে প্ল্যান্টটা দেখা গেল কি যে ইনফেস্টেশনটাকে সে আবার সাপোর্ট সে উইথেল করতে পারবে। উইথেল কিভাবে দেখা গেল কি সে হয়তো বা ইনসেক্ট একটা পাতাকে সে ড্যামেজ করতেছে, কিন্তু সে কুইকলি করলো কি কুইক গ্রোথ ক্যারেক্টারিস্টিক্স এর কারণে সে দেখা গেল কি 5টা পাতা সে নতুন করে গ্রো করে ফেললো, এইভাবে সে করলো কি তার ড্যামেজটাকে সে রিকভার করে ফেললো। এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বা এই মেকানিজমটাকে বলা হতেছে টলারেন্স। সো এন্টিজেনোসিস, নন প্রিফারেন্স, অ্যান্টিবায়োসিস এগেইনস্ট অ্যান্টিবায়োলজি এন্ড দ্য টলারেন্স, এইটা এই 3টা ক্যারেক্টারিস্টিক্স আমাদের একটু মনে রাখতে হবে। এটা এখন পরবর্তী স্লাইডটাতে আমরা একটু যদি যাই, দেখো এই যে মেকানিজম শব্দটার ক্ষেত্রে আমরা বারবার বলতেছি মেকানিজম, আমরা এখানে বললাম যেটা আছে অ্যান্টিজেনোসিস, অ্যান্টিবায়োসিস, এগুলোর আসলে উদাহরণ কি, এগুলা কিসের ভিত্তিতে অ্যান্টিবায়োসিস হতে পারে, আমরা সেই এক্সাম্পল গুলো একটু দেখব এবং সেগুলোকে আমরা কয়েকভাবে ভাগ করছি। প্রথমেই হলো বায়োকেমিক্যাল ফ্যাক্টরস, অর্থাৎ ইনসেক্টের ফিজিওলজিক্যাল কিছু কারণ আছে, অনেকগুলো কারণ আছে, আমরা এখানে একটু ডিটেল বর্ণনা করব না, ধাপে ধাপে একটু যাওয়ার চেষ্টা করব। প্রথমে যেহেতু মানে নিউট্রিয়েন্টস ইন দ্য হোস্ট প্ল্যান্টস, ঠিক আছে, নিউট্রিয়েন্টস, এখন প্ল্যান্টের যেহেতু গায়ে আমরা জানি যে শাক প্ল্যান্ট যেহেতু খায়, তার মানে সেখান থেকে সে সেল স্যাপ শাক করে লিফ খাচ্ছে এবং ওগুলো খেয়েই তো ইনসেক্টটা বাঁচে। তাহলে মানে যদি কোনো ইনসেক্টের অ্যাবসেন্ট থাকে বা কোনো নিউট্রিয়েন্টস অ্যাবসেন্ট থাকে যেটা তার ইনসেক্টের গ্রোথের জন্য দরকার কিন্তু সেটা নাই, তখনই দেখা গেল কি সেটা সেই ইনসেক্টটা সার্ভাইভ করতে পারে না, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে এই যে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্টিবায়োলজি আমরা যেটাকে বললাম, যেহেতু এখানে এটা দেখা যেতে পারে এই যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস, এগুলোর কারণে এগুলোর অ্যাবসেন্টের কারণে সাধারণত অ্যান্টিবায়োসিস প্রপার্টি দেখা দিতে পারে এবং যার কারণে সেটা সে আসলে গ্রোথ সার্ভাইভ করতে পারে না এবং ইনসেক্ট রেজিস্ট্যান্স হয়ে থাকে। আমরা যদি পরবর্তীতে আরেকটু দেখি, হ্যাঁ এই যে কিছু পার্টিকুলার এক্সাম্পল যদি দেখি, প্রথমের ক্ষেত্রে বলা হচ্ছে সুগার, ডিফারেন্ট কাইন্ডস অফ সুগার। আমরা জানি সরগম প্ল্যান্টের ক্ষেত্রে দেখা গেছে কি হায়ার সুগার কন্টেন্ট যদি থাকে সেটা গ্রাসহপার যখন অ্যাটাক করে তখন সে রেজিস্ট্যান্স শো করে আর কি। আবার ভিটামিনস এর ক্ষেত্রে আমরা জানি যে ভিটামিনস আমরা যেমন বিভিন্ন ধরনের টেনিন, নিকোটিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, এগুলো সিগনিফিকেন্টলি ডিক্লাইন করে ফেলে এই যে এইটার ক্ষেত্রে ডাউকাস ডরসালিসের ক্ষেত্রে। তারপরে ইউরোপিয়ান কর্ন বর্বর, এটা কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত নাই, বাট ইউরোপ সহ আমেরিকার বিভিন্ন দেশে মেইজের ক্ষেত্রে একটা সিরিয়াস পেস্ট, ঠিক আছে। যদি সে দেখা গেছে কি কিছু কিছু জাতের ক্ষেত্রে এটার এই অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি খুব কম আছে বা কম থাকার কারণে দেখা গেছে কি সেটা সে ইউরোপিয়ান কর্ন বোরারের ক্ষেত্রে তার মানে সে রেজিস্ট্যান্স শো করতেছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেকানিজম যার কারণে সেটা সে অ্যান্টিবায়োসিসটা প্রপার্টি শো করতেছে। এখানে এই ভিটামিন কম থাকার কারণে সে আসলে প্রপার্টি গ্রোথ এন্ড সার্ভাইভাল এফেক্ট করতেছে। সো দ্যাট ইজ দ্য মেকানিজম। আর এইটা হলো বেসিস, এই বেসিসের নিউট্রিয়েন্টস এর কারণে সে শো করতেছে। এখানে ডিটেইল অনেক কিছু বলা আছে, আমরা নোটের ভিতরে পাবো। আমরা শুধু যদি আর একটু বলি, মিনারেলস এর ক্ষেত্রে দেখা গেছে কি যে আয়রন এবং জিঙ্ক যদি হোস্ট প্ল্যান্টের থাকে, এটার মানে ল্যাক থাকে বা কম থাকে, এবং বিশেষ করে যে কোনো জিম প্ল্যান্টের ক্ষেত্রে এই যে অ্যাফিড, মাইজাস পার্সিকে, আমাদের শিম গাছ সহ কটন গাছের ক্ষেত্রে অনেক গাছেই এটা খুব সিরিয়াসলি অ্যাটাক করে। তো সেটার ক্ষেত্রে আমরা এটা খুব সিরিয়াস অ্যাটাক করে, তখন আমরা দেখা গেছে কি এই যে এইটা আসলে মানে রেজিস্ট্যান্স শো করে। এরপরে আবার ফ্যাটেরও কিছু ভূমিকা আছে, আমরা এখানে খুব বেশি না গেলাম। এখানে যদি দেখি এই যে ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে লিনোলিক অ্যাসিড, প্ল্যান্টেনিক অ্যাসিড আছে, এটা যখন থাকে দেখা গেছে কি এই যে আমরা কিউকাম্বার বিটেলের ক্ষেত্রে একটা খুব সিরিয়াস একটা পেস্ট আছে আমাদের দেশে, এটা যত থাকে এবং পজিটিভলি কোলোরেটেড, যত বেশি থাকবে তখন তার অ্যামাইনো অ্যাসিড থাকবে, বা যত কম থাকবে আসলে তার এটা ইনফেস্টেশন কম হবে। সো পজিটিভলি এটা রিলেটেড। সো ডিফারেন্ট কাইন্ড অফ নিউট্রিয়েন্টস, সেটা অ্যামাইনো অ্যাসিড, সুগার, ভিটামিনস, এটা পজিটিভলি নেগেটিভলি ডিফারেন্ট ভাবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আসলে রোল প্লে করে।
তারপর সেকেন্ড যেটা আছে আমরা জানি, এটা কিন্তু গত ক্লাসেও আমরা বোটানিক্যালসের কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা কিছু বলেছিলাম যে বোটানিক্যালস প্ল্যান্ট যখন হয় তখন কিন্তু সে ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পাউন্ড প্রডিউস করে, অনেকগুলা কম্পাউন্ড প্রডিউস করে যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি মেটাবোলাইটস। এই প্ল্যান্ট সেকেন্ডারি মেটাবোলাইটস গুলাকে এরা নানান ভাবে ইনসেক্টকে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে, আমরা এখানে 2-3টা কম্পাউন্ডের নাম বলছি, যেমন ধরো প্রিপেনয়েডাল, এটা একটা হরমোনস এবং ইনসেক্টের ডেভেলপমেন্ট রেটটাকে এটা খুব মারাত্মকভাবে কমিয়ে দেয়। সুতরাং যে প্ল্যান্ট এটাকে প্রডিউস করতে পারে সেইখানে যদি ইনসেক্ট দেখবা যে স্বভাবতই ইনসেক্টের কারণে অ্যাটাক কম হচ্ছে আর কি। এছাড়া এই যে প্ল্যান্ট ডিফেন্স কম্পাউন্ড গুলোকে তৈরি করতেছে এগুলাকে ইন জেনারেল ওভারঅলি অনেক সময় অ্যালিলো কেমিক্যালস বলে। আমরা যদি পরবর্তী স্লাইডে একটু দেখি, এই যে অ্যালিলো কেমিক্যালস, ওভারঅল সেই কম্পাউন্ড বা ডিফেন্স কম্পাউন্ড গুলাকে অ্যালিলো কেমিক্যালস বলে। এবং অ্যালিলো কেমিক্যালস কম্পাউন্ড গুলাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো বলতেছি আমরা কাইরোমন, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যালোমন। এই কাইরোমন বা অ্যালোমনের মধ্যেও কিছু মানে কি বলে আমরা যেটা ফেরোমন বলি সেইটাও কিন্তু এখানে এর ভিতরে অনেক সময় চলে আসে। প্ল্যান্টের ক্ষেত্রে ফেরোমনটা হলো ইনসেক্ট তৈরি করতেছে, বাট এই অ্যালিলো কেমিক্যালস গুলা কিন্তু তৈরি করতেছে প্ল্যান্ট। এবং এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতেছি। ওয়ান ইজ হলো আমরা বলতেছি অ্যালিলোমনস, আর একটা হচ্ছে কাইরোমনস। এই কাইরোমনের দেখো কি কি ক্যারেক্টারিস্টিক শো করতে পারে, অ্যাট্রাক্টেন্ট, এক্সাইটমেন্ট, ফিডিং স্টুলমেন্ট। হ্যাঁ, অ্যাট্রাক্টেন্ট হলো কি, তাহলে ইনসেক্টটা ওই যে প্ল্যান্টে তৈরি করবে সেই প্ল্যান্টের প্রতি সে আসলে মুভমেন্ট শো করবে। ঠিক আছে, অ্যারেস্টেন্ট হলো স্লো আর স্টপ মুভমেন্ট খাওয়ার পরে। ফিডিং স্টুলমেন্ট নামেই বোঝা যাচ্ছে যে এটা থাকে প্ল্যান্টটা খুব খাওয়ার জন্য সে প্রমোট করতেছে, তারপর আলটিমেটলি সে মারা যাবে। তারপরে হলো কি দেখো, কাইরোমনের ক্ষেত্রে অ্যালোমন আছে রিপিলেন্ট। সো ইনসেক্টটাকে হোস্ট যখনই সেই প্ল্যান্টটা ওই কেমিক্যাল গুলাকে অ্যালোমন গুলাকে প্রডিউস করা শুরু করবে, এই গাছটাকে যখন এটা সিক্রেট করা শুরু করবে, এখানে গাছটা শুরু করতেছে, এখানে চারিদিকে সে সিক্রেট করতেছে, তো ইনসেক্ট এদিকে আর আসবে না, বরং সে এদিক থেকে পালিয়ে যাবে। এটা কিন্তু আর অ্যাট্রাক্ট হবে না, ডিটোরিয়েট হবে আর কি। তারপরে হলো যে কি বলছে, লোকোমোটর স্টিমুলেন্ট, স্টার্ট দ্য স্পিড অফ মুভমেন্ট, সে হয়তো কুইকলি তারপর দূর থেকে তাড়িয়ে দিবে। এছাড়া আবার কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করে যেগুলা কিনা ইনসেক্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে লনজিভিটি, এই কাজগুলো মূলত এই প্ল্যান্ট তৈরি করতে পারে। সো আমার গত ক্লাসেও আমরা যখন বলছিলাম বোটানিক্যালস এর ক্ষেত্রে যে প্ল্যান্ট নানান ধরনের কম্পাউন্ড তৈরি করে এবং ডাইভার্স টাইপ অফ কেমিক্যাল আছে, স্টিল এগুলো রিসার্চ হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা পেস্ট ম্যানেজমেন্টে এগুলা রেজিস্ট্যান্স সহ অন্য কাজেও আমরা ডেভেলপমেন্ট করতে পারি। এখন এটা আমরা পরে এটা না দেখে সেকেন্ড যে কারণটা আছে, আমরা নিউট্রিয়েন্ট কারণ বললাম, নিউট্রিয়েন্ট সহ আমরা বায়োকেমিক্যাল বললাম, বা কেউ কেউ এটাকে বায়োফিজিক্যাল বলে। এখন এখানে যে আরেকটা যে গ্রুপটা আছে সেটাকে আমরা এখানে বলতেছি মরফোলজিক্যাল ফ্যাক্টরস, মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এটাকে কেউ কেউ আবার বায়োফিজিক্যালও বলে। মরফোলজিক্যাল ফ্যাক্টর গুলাকে কেউ কেউ বায়োফিজিক্যালও বলে। কি কি বায়োফিজিক্যাল, যেহেতু প্ল্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, দ্যাটস ওয়াই মরফোলজির সাথে রিলেটেড, সো নোন অ্যাজ অলসো বায়োফিজিক্যাল। এবং এখানে তাহলে বায়োফিজিক্যালের ক্ষেত্রে কি কি হতে পারে, এগুলোর মতো ইনসেক্টের ফিজিক্যালি তারা ইন্টারফেয়ার করে, সাধারণত লোকোমোটরি মেকানিজমের ক্ষেত্রে, অর্থাৎ যখন মানে সে কি গাছের উপরে এসে বসবে কিনা, ডিম পারবে কিনা, এবং সেক্ষেত্রে যে হোস্ট সিলেকশন, ফিডিং খাবে কিনা, ইনজেকশন করবে, ডাইজেশন করার ক্ষেত্রে, ডিম পাড়া ওভিপোজিশন ক্ষেত্রে, মেটিং করার ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে এই বায়োফিজিক্যাল বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলা হ্যাম্পার করে। এবং সাধারণত প্ল্যান্টের এই যে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলাকে 2 ভাবে একটা কাজ করে, একটা হলো রিমোট ফ্যাক্টর বলে, আর একটা হলো কন্টাক্ট। তার মানে এখানে এসে তার গায়ে পড়তে হবে, ইনসেক্টের গায়ে বসতে হবে, আর এটা দূর থেকে। এখানে মানে প্ল্যান্টের গুলো ডিফারেন্ট কাইন্ড অফ কারণে, সাধারণত কালার, শেপ হতে পারে, রঙের কারণে হতে পারে, আমরা একটু পরবর্তী স্লাইডে দেখি আর কি। সো মরফোলজিক্যাল বা বায়োফিজিক্যালের ক্ষেত্রে প্রথমটা হলো রিমোট ফ্যাক্টরস, অর্থাৎ ইনসেক্টটাকে দূর থেকেই সে তাড়িয়ে দিচ্ছে। এবং সেক্ষেত্রে তাহলে কি ক্যারেক্টারিস্টিক হতে পারে, এটা এখানে সাধারণত হতে পারে কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। ওকে, ফার্স্ট হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। এখানে দেখো হয় কালার এবং শেপ, দুইটার কারণে, এবং যার কারণে এটার কারণে কিছু ইনসেক্টের যেগুলো প্ল্যান্ট ফাইটোফ্যাগাস ফিড করে, লিফ ফিড করে, ফ্রুট ফিড করে, তাদের বিহেভিয়ারটাকে সে এফেক্ট করে।
উদাহরণস্বরূপ আমরা বলতেছি কটনের ক্ষেত্রে, দেখো কটনের ক্ষেত্রে এই যে একটা প্ল্যান্ট বলতেছি অ্যান্থোনামাস গ্র্যান্ডিস, এই ইনসেক্টটা সাধারণত দেখা গেছে কি লেস অ্যাট্রাক্ট টু আর রেড প্ল্যান্টস দেন গ্রিন প্ল্যান্টস। আমরা জানি যে কটনের ভেতরে অনেকগুলো ভ্যারাইটি আছে, একটা রেড কালারের ভ্যারাইটি আছে, আবার আছে গ্রিন কালারের ভ্যারাইটি। তো দেখা গেছে কি যদি আমাদের গ্রিন প্ল্যান্টটা আমরা গ্রো করতে পারি, তাহলে এই ইনসেক্টের ইনফেস্টেশন যেখানে বেশি হবে, সেটা যেহেতু লেস অ্যাট্রাক্টিভ হচ্ছে, তখন আমরা এই রেড ব্যবনটা ব্যবহার করব আর কি। ঠিক আছে, তারপরে দেখো এফিড ক্ষেত্রে বলা হচ্ছে যে, বা আরো অনেক যেগুলো সাকিং পেস্ট ইনসেক্ট আছে, সেগুলোর ক্ষেত্রে যদি লাইটের রিফ্লেকশনটা এত হয় যে 500 থেকে 600 ন্যানোমিটার রেঞ্জ হয় ইয়েলো টু গ্রিন প্ল্যান্টস এর ক্ষেত্রে, তখন দেখা গেছে কি সেটা লোকোমোশনকে হ্যাম্পার করে আর কি। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি প্ল্যান্টটা শেপটা এরকমের হয়, খুব স্লিপারি হয়, খুব ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড হয়, তখন এটা আসলে মানে এই করতে পারে না আর কি, আমাদের মনে রাখতে হবে। সো দ্যাট ইজ ওয়াই এই কালার এবং শেষ এই সাধারণত এর ভিতরে সাধারণত কোয়ালিটেটিভ ক্যারেক্টারস গুলা অ্যাসোসিয়েটেড হয়। কিন্তু সেকেন্ড যে গ্রুপটা আমাদের আছে সেটাকে আমরা বলতেছি কন্টাক্ট, অর্থাৎ এটার সাথে ডাইরেক্ট একেবারে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, লিফের হোক, লিফের এখানে হবে লিফের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, স্টেমের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, অনেক ফ্রুটের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি আমি এখানে যে রেড কালার দিয়ে দেখো একটু হাইলাইট করেছি। একটা হলো থিকেনিং অফ সেল ওয়াল, সেল ওয়াল যদি খুব মোটা হয় দেখা গেছে কি এটা যদি হয় কি বলে আমরা জানি যে ওভিপোজিশনে সে হ্যাম্পার হতে পারে। ওভিপোজিশন নরমালি কিন্তু প্ল্যান্টের সেল ওয়াল এমনিও তো ঠিক, আর সেল ওয়াল যেহেতু থাকে, কিন্তু কিছু কিছু প্ল্যান্টের আবার আরো ঠিক থাকে। তাহলে সো ডেফিনেটলি যখন সে ফ্রুট ফ্লাই হোক বা অন্য যখন সে ডিম পাড়ার জন্য চেষ্টা করবে, যে ওভিপোজিশন করে পাংচার করার চেষ্টা করবে, ঠিক হওয়ার কারণে সে কিন্তু ডিম পাড়তে পারতেছে না। তারপরে মনে করো একটা বলছে সলিডনেস অফ স্টেম, হ্যাঁ স্টেমের খুব সলিড, খুবই শক্ত, সেখানেও কিন্তু এই যে ওভিপোজিশন এবং ফিডিং সে করতে পারতেছে না, এবং অনেক সময় এগ পারলেও এই যে ডিহাইড্রেশন অফ এগস হয়ে যাচ্ছে। এগের যখনই মানে কি বলে আস্তে আস্তে ডিম পাড়ার জন্য এগ থেকে ওভিপোজিশন হবে, এগ থেকে নতুন কি বলে ক্যাটারপিলার গ্রোথ হবে, তখন তার কিন্তু ইনিশিয়ালি একটু তার পানি দরকার হয়, সেগুলো সে সার্ভাইভ করতে পারে না। তারপরে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট, এটাকে তোমরা তো অনেকেই জানবা, জানো অনেকে, সেটা হলো কি ইন প্রেজেন্স অফ ট্রাইকোম। আমরা যদি এই যে তোমরা যদি একটা মাইক্রোস্কোপের নিচে যে কোনো একটা লিফ, যে কোনো লিফি দেখবা এই যে এরকম ছোট 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 খুবই কিন্তু কাটার মতো এক ধরনের হেয়ার থাকে, এগুলাকে আমরা বলতেছি ট্রাইকোম। নরমালি কিন্তু যে কোনো গাছে, যেমন ধরো কাটা বেগুন নামে একটা গাছই আছে যার গায়ে কাটা থাকে, রোজের গায়েও কাটা থাকে, এটা তো এই কাটাগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রাইকোম, বাট সেটা কিন্তু হেয়ার না, বাট এই যখন লিফের উপরে থাকে সেটাকে এই থাকে, তখন সেগুলোকে বলতেছি আমরা ট্রাইকোম। তো এই যে ট্রাইকোম গুলোর সংখ্যা যদি লিফের উপরে খুব বেশি হয়, লিফের লোয়ার সারফেস হোক আপার সারফেসে খুব বেশি হয়, ঘন হয়, ডেন্স হয়, তখন কি হবে সে কিন্তু এই একটা ইনসেক্ট এসে যখন ডিম পাড়ার উপরে সে করবে, সে কিন্তু ইজিলি ডিম পাড়তে গেলে তার লিফের সারফেসে যেতে হবে, বাট সে এত ঘন হওয়ার কারণে সে সারফেসে যায় ডিমই পারতেছে না, যার কারণে ফিডিং সহ ডাইজেশন দেখো ইভেন শেল্টারের কারণে এই জিনিসটা শেল্টারের ক্ষেত্রে হ্যাম্পার করে। তারপরে ইন্টারেস্টিং দেখো আরেকটা কম্পাউন্ড এখানে আছে, সেটা হলো যে সিলিকার ক্ষেত্রে আমরা জানি সিলিকা ডিপোজিশন, এখানে সিলিকা আমরা যেটাকে বলি বা সিলিকন একটা কম্পাউন্ড আছে, সেটার ক্ষেত্রে কিন্তু এটা একটা ইনসেক্টের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে খুব একটা হাইলি একটা রিপোর্ট আছে। এগুলাও এই যে ফিডিং ইনহিবিশন, অ্যাবসেশন, কিউটিকলের ক্ষেত্রে ক্ষতিকারক করার ক্ষেত্রে এই জিনিসটা আসলে রোল প্লে করে। সো দেয়ার আর ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে দুই তিনটা কথা বললাম, সেল ওয়ালের কথা বললাম, ট্রাইকোমের কথা বললাম, স্টেমের সলিডনেস, ওই যে সারফেসে ওয়াক্স আছে, যদি ওয়াক্স বেশি করে থাকে তাহলেও কিন্তু আমরা এটা মানে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে এটা আমরা এখানে রেজিস্ট্যান্স শো করতে পারে আর কি। ঠিক আছে, ওকে। থার্ড হলো আমরা যেটাকে বারবার বলতেছি টলারেন্স, একটা ক্যারেক্টারিস্টিক কথা বললাম আমরা, তাহলে প্রথমে অ্যান্টিবায়োসিসের কথা বললাম, তার কিছু উদাহরণ দিলাম, অ্যান্টিজেনোসিসের কথা বললাম, অ্যান্টিবায়োসিসের কথা বললাম, লাস্ট হলো টলারেন্স। এখন আমরা জানি টলারেন্সটা আমরা বারবার বলতেছি কি যে এটা কিছু প্ল্যান্টের কিছু কারণে কিছু ক্যারেক্টারিস্টিক্স, সার্টেন প্ল্যান্ট না, সব প্ল্যান্টের না, এই সেটা হলো যে ক্যাপাসিটি অফ সার্টেন প্ল্যান্টস, কিছু নির্দিষ্ট প্ল্যান্টের যখন থাকবে ইনসেক্ট দ্বারা যখন সে ইনজুরি হবে,
সেই ইনজুরিটা সে দ্রুত ওভারকাম করতে পারবে, কিভাবে রিপেয়ার করে নিতে পারবে, হাউ, কিভাবে এই যে কিভাবে বাই সেই মেকানিজমটাই আমরা সাধারণত এইখানে বলতেছি। সে এই সমস্ত কোয়ালিটি থাকলে আমরা রেজিস্ট্যান্সটাকে আমরা সেই দ্রুত করতে পারি। একটা হলো যে প্ল্যান্টের হাই ভিগার আছে, সে দ্রুত হাই ভিগারের কারণে দ্রুত সে গ্রো করতে পারে। তারপর হলো যে ড্যামেজ যে প্ল্যান্টটা টিস্যু হয়েছে সেই টিস্যুগুলোকে সে রিগ্রোথ করে নতুন করে করতে পারে। তারপরে হলো এডিশনাল প্রোডাকশন অফ এডিশনাল ব্রাঞ্চ, সে একটা মাত্র ব্রাঞ্চ খাইলো, এইদিকে দেখা গেল কি আরো অনেকগুলো ব্রাঞ্চ সে তৈরি করতে পারলো। তারপর এফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন অফ ইনসেক্টেড যে প্ল্যান্ট পার্টস, যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলোকে সে দ্রুত কিল করে দিয়ে সার্ভাইভ করতে পারলো। ল্যাটারাল কম্পেনসেশন বাই নেইবারিং প্ল্যান্টস, পাশে পাশে একটা প্ল্যান্ট এইটাকে অ্যাটাক করলো, কিন্তু যখন দেখা যায় পাশে আরো প্ল্যান্ট শুরু করার ফলে এইখানে পরিবেশটা কিন্তু তার ইজিলি সার্ভাইভ করার পারে না, ইনসেক্টের গ্রোথ করার জন্য তার পরিবেশটা সার্ভাইভ করতে পারলো না, তখন সে ওই ইকোলজিক্যাল কারণে ইনসেক্টটাও রেজিস্ট্যান্স শো করতে পারলো। তো দিজ আর দ্য মেকানিজম যার কারণে ইনসেক্ট প্ল্যান্ট অনেক সময় টলারেন্ট শো করতে পারে, আমরা এটা একটু দেখলাম। সো লাস্টে আমরা আসি, এইটা তোমরাই একটু বলবা বা তোমরা নিজেরা একটু চিন্তা করবা। অন্য সবগুলা মেকানিজমের ক্ষেত্রেই কিন্তু আমরা বারবার বলি যে প্রত্যেকটা যে মেথডের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইড সেটা গেলে আমরা বলতেছি অ্যাডভান্টেজ কি হবে আর ডিসঅ্যাডভান্টেজ, আমি এখানে এটা এইভাবে বলিনি। সুতরাং অ্যাডভান্টেজ তোমরাই একটা বলো কি হতে পারে, একটু ডিসকাশনটা হোক। এখানে আমরা অলরেডি একেবারে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স থাকলে কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে? ইনসেক্টিসাইডস লাগবে না। হ্যাঁ, ইনসেক্টিসাইড লাগবে না কথাটা ঠিক না, ইনসেক্টিসাইড অবশ্যই লাগবে, কম লাগবে। তবে মনে রাখতে হবে যে হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান, যে হোস্ট, আমি এভাবে বলি যে হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স যখন একটা প্ল্যান্ট শো করবে, একটা ভ্যারাইটি শো করবে, সেটা কিন্তু ইন জেনারেল সকল ইনসেক্টের ক্ষেত্রে আসলে এরকমের রেজিস্ট্যান্স শো করা বা পাওয়া যাওয়া খুব লাকের বিষয়, নরমালি নেই। সাধারণত এক বা দুইটা ইনসেক্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্স শো করে। তো যখন যদি সেটা যদি মেজর ইনসেক্ট হয় তাহলে ওকে, কিন্তু যখন এই মাইনর ইনসেক্ট গুলোর ক্ষেত্রে রেজিস্ট্যান্স অনেক সময় শো করে না, যখন মাইনর ইনসেক্ট গুলো প্রবলেম শো করতেছে তখন কিন্তু সেটা আমাদের রেজিস্ট্যান্স নাও কাজ করতে পারে। যার কারণে ওই যেটা বলো যে রেজিস্ট্যান্স মানে ইনসেক্টিসাইড লাগবে না, আসলে কথাটা এইভাবে না বলে আমরা এইভাবে বলি রেজিস্ট্যান্স আমাদের জন্য এটা কম লাগবে। তারপরে তোমার যদি কোনো প্ল্যান্টের ক্ষেত্রে বা কোনো ইনসেক্টের এরকম রেজিস্ট্যান্স ভ্যারাইটি থাকে, তাহলে সব মনে রাখতে হবে যে সেটার ক্ষেত্রে মানে সাস্টেইনেবল ভ্যারাইটি, তোমার সিজনে আর কোনো ম্যানেজমেন্ট করা লাগবে না, আর কোনো ইনসেক্টিসাইড দেওয়া লাগবে না, বা অন্য কোনো মেকানিজম বা এই যে কিছু করা লাগবে না। তুমি যদি নিয়মিত কালচারাল প্র্যাকটিস গুলো করে যাও তাহলেই তোমার গ্রোথ হয়ে যাবে। সো দিস ইজ লো কস্ট টেকনোলজি, এটা আর কি, এটা মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। এবং এই রেজিস্ট্যান্স শো থাকলে দেখা গেছে কি একটা প্ল্যান্টের হোল প্ল্যান্টটাই কিন্তু তুমি প্রোটেকশন করতে পারতেছো। এটা একটু ইনসেক্টের ক্ষেত্রে অনেক সময় মনে করো তুমি পাতাটাকে সেভ করতে পারবে না, ফ্রুটটাকে সেভ করতে, যে কোনো একটা ড্যামেজ হতেছে, বাট যখন একটা প্ল্যান্ট রেজিস্ট্যান্স হবে তো ইউ ক্যান সেভ দ্য হোল প্ল্যান্ট আর কি। ডিসঅ্যাডভান্টেজ হলো কি, যে এটার ক্ষেত্রে ওই যে বললো যে একটা প্ল্যান্ট একটা ইনসেক্ট রেজিস্ট্যান্স হলে অন্যটার ক্ষেত্রে সে সাসেপ্টেবল হইতে পারে, ঠিকই পারে। তারপরে এটা হলো যেহেতু ওই যে বলছিলাম যে রেজিস্ট্যান্সটা বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরস দ্বারা আসলে সার্ভাইভাল করতে পারে আর কি, মানে কোনোভাবে ড্যামেজ হতে পারে। আরো কিছু রেজিস্ট্যান্স আছে, তবে মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স ভ্যারাইটিটা যদি সবচেয়ে হয়, অন্য যে মেথড গুলো আছে সেই মেথড গুলোর সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড উপায়ে ব্যবহার করি তাহলে আমাদের জন্য সবচেয়ে সেটা বেস্ট, ঠিক আছে, আমাদের জন্য এটা সবচেয়ে বেস্ট। এই বেস্ট হওয়ার কারণ আমরা তখন এটা অনেকদিন পর্যন্ত রেজিস্ট্যান্স ভ্যারাইটিটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে আসলে মানে একটা সাজেশন দেওয়া হয়েছে, তোমরা অনেক কথাবার্তা এখানে হিজিবিজি আছে, বাট আমরা এই যে 3-4-5টা পয়েন্ট আমরা যদি একটু হাইলাইট করি সেটা একটু দেখি। আমরা যখন একটা রেজিস্ট্যান্স প্ল্যান্ট আমরা পাবো, ঠিক আছে, আসলে সেইটা আমরা কিভাবে মানে আমাদের ইসের ক্ষেত্রে মানে ব্যবহার করব, বা একটা প্ল্যান্ট যদি রেজিস্ট্যান্স প্ল্যান্ট আমরা তৈরি করতে চাই তাহলে আসলে সেটা মানে আমরা আমাদের কি কি কাজে মানে শর্ট স্টেপ গুলা কি হবে যখন আমরা ইমপ্লিমেন্টেশন করবো একটা রেজিস্ট্যান্সের ক্রপের ক্ষেত্রে। ফার্স্ট হলো আমাকে সোর্সটা আইডেন্টিফাই করতে হবে। সোর্স, আমরা যে কাল্টিভেবল ভ্যারাইটি বা ভ্যারাইটি গুলো আমরা নর্মালি এখন যে হাই ইল্ডিং ভ্যারাইটি বা অন্যান্য ভ্যারাইটি গুলো ব্যবহার করি, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে তোমার সোর্সের বা রেজিস্ট্যান্সের ভেরিয়েশনটা খুব অল্প।
যার কারণে যখনই কোনো ইনসেক্ট হোক বা প্ল্যান্ট হোক বা ডিজিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ক্ষেত্রে আমাদেরকে সোর্সটা আইডেন্টিফাই করতে হবে, এবং সেই ক্ষেত্রে সাধারণত আমরা যেটাকে বলি ওয়াইল্ড যে আমাদের ভ্যারাইটি গুলো আছে, ওয়াইল্ড যে জাতগুলো আছে, হ্যাঁ, সেটা রাইসের ক্ষেত্রে যেমন আমরা ওরাইজে ছাটাই বা বলি, এইটারও কিন্তু রাইসের কিন্তু আবার জাত বায়ু কিছু আছে, ওরাইজার আরো অনেকটা স্পিসিস আছে, অন্য স্পিসিস আছে, এগুলোর ভিতরেও আমরা দেখবো আর কি সেই সোর্সটা কোথায় আছে। সোর্স আইডেন্টিফাই করলো, সোর্স আইডেন্টিফাই করার পরে হলো আমরা যে রেজিস্ট্যান্স মেকানিজমটা কি কারণে, এটা কি জেনেটিক্যাল মেকানিজম, এটা কি নিউট্রিয়েন্টের কারণে মেকানিজম, না কোনটা, সেটা ক্যারেক্টারাইজেশন করতে হবে। যদি জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হয় বা অ্যাগ্রোনমিক্যাল অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এরপরে হলো ব্রিডিং করতে হবে। সেই মেকানিজমটা কি, আমরা আমাদের যে মানে পপুলার ভ্যারাইটি থাকে সেই ভ্যারাইটিটার কারণে আমরা এস্টাবলিশড ভ্যারাইটির ভিতরে আমরা ব্রিডিং করে এই রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ট্রান্সফার করব। তাহলে সোর্স থেকে করলাম, সোর্স থেকে রেজিস্ট্যান্সটাকে আইডেন্টিফাই করলাম, করে ক্যারেক্টারাইজেশন করলাম, তারপরে আমরা ব্রিডিং আমাদের সেই পপুলার ভ্যারাইটির ভিতরে নিয়ে আসলাম, তারপর জেনেটিক অ্যানালাইসিস করব, এবং এরপরে আমরা এই যে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল বেসিস যে জিনিসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব। ঠিক আছে, এইটা হলো আমাদের মূল জিনিস। জাস্ট এই 5টা স্টেপ, যে আমরা একটা যদি রেজিস্ট্যান্স ভ্যারাইটি ডেভেলপ করতে চাই এইটা। এছাড়া অনেক সময় যদি তোমরা আমাদের কাছে না থাকে, ওয়াইল্ড ভ্যারাইটি নাও থাকে, তখন কিন্তু আমরা যেটা করতে পারি এখানে এই যে 3-4টা জিনিস, বিশেষ করে মিউটেশন এবং হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা নতুন নতুন ভেরিয়েশন সৃষ্টি করতে পারি। তো দ্যাটস ওয়াই ব্রিডিং ইজ এ ভেরি লং লেন্থি প্রসেস, আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে। অনেক সময় মিউটেশন করে সেটার স্ক্রিনিং করতে হবে, মানে হাজার হাজার তোমার টাইপ তখন ক্রিয়েট হবে, কোনটা রেজিস্ট্যান্স তোমাকে সেটা অ্যানালাইসিস করে স্ক্রিনিং, ফিল্ড স্ক্রিনিং হোক, ল্যাবরেটরি স্ক্রিনিং করে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা একটু দেখলাম, আমাদের আবার যদি একটু ব্যাক করি তাহলে মোটামুটি একটু জাস্ট আমি শর্ট বিষয়টাই আমরা যদি একটু বলি, আমরা কি কি দেখলাম আজকে পড়লাম হলো হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স। হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্সের মধ্যে হ্যাঁ, হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে প্রথমেই হলো যে হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্সের টাইপটা কি, প্রকারভেদটা আমরা পড়লাম, প্রকারভেদে তারপর হলো ক্যারেক্টারিস্টিক্স, 4টা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, যেটা এটা ইনহেরিটেবল এবং কয়েকটা জিন দ্বারা ক্যারেক্টারিজম, রিলেটিভ, মেজার করা যায়, কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ উপায়, এবং ভেরিয়েবল এটা। তারপরে হলো প্রকারভেদ, কি কি কারণে আসলে রেজিস্ট্যান্স হতে পারে, আমরা বলতে চান 3-4টা কারণে, তার ভিতরে আমরা বলছি জেনেটিক কারণে, ইকোলজিক্যাল কারণে, তারপরে বলছি বায়োটাইপের প্রকারভেদের কারণে, আর হলো এই যে রেজিস্ট্যান্সের ইন্টেন্সিটির কারণে। এখন এই যে রেজিস্ট্যান্স শো করতেছে মেকানিজমটা কি, আমরা 3টা মেকানিজম বলেছি। একটা নন প্রিফারেন্স, এক্ষেত্রে প্ল্যান্টার কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, হোস্ট প্ল্যান্টার কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কারণে ইনসেক্টটা রেজিস্ট্যান্স শো করে, যেমন ইনসেক্ট ওখানে যায় এসে তার বংশবৃদ্ধি করতে পারে না, আনঅ্যাট্রাকটিভ হচ্ছে। অ্যান্টিবায়োসিস হলো, ঠিক আছে, ইনসেক্টটা প্ল্যান্টটাকে সে পছন্দ করতেছে ঠিকই আছে, সার্ভার সেখানে ডিম পাড়ার জন্য যাচ্ছে, কিন্তু তারপর তার এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ করে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলবো, এবং কিছু বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা একটু আগে আমরা বললাম যে ট্রাইকোম বা হেয়ার থাকতে পারে, সেগুলোর কারণে যখনই সে ডিম পাড়তে যাবে বা ওভিপোজিশন হবে, সে তার লাইফ সাইকেল ওখানে শেল্টার ঠিকই নিতে পারতেছে, কিন্তু গ্রোথ অ্যান্ড তার যেটা সার্ভাইভাল সেটা হ্যাম্পার হচ্ছে। তারপর হলো টলারেন্স, এটা হলো যে অ্যাটাক করে সবকিছুই করতেছে, কিন্তু তারপরেও সেই ইনসেক্টটা সার্ভাইভ করতে পারতেছে সেটা। এখন এই মেকানিজমটা গুলাকে আমরা বায়োকেমিক্যাল কারণ থাকতে পারে, সেক্ষেত্রে অনেকগুলো নিউট্রিয়েন্টের ভূমিকা আছে, আমরা বললাম অ্যামাইনো অ্যাসিড, সুগারের, ভিটামিনস, প্রত্যেকটারই কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে, কম বেশির কারণে প্ল্যান্ট রেজিস্ট্যান্স শো করতে পারে, সেটা আইডেন্টিফাই করতে পারবে। তারপরে হলো আমরা বলছিলাম যে প্ল্যান্ট ডিফেন্স কেমিক্যালের মধ্যে সেকেন্ডারি মেটাবোলাইটস, এখানে কিছু নাম বলেছি, আরো কিছু সেকেন্ডারি মেটাবোলাইটস বলছিলাম এলিলো কেমিক্যালস, অ্যালোমন এবং কাইরোমনের প্রত্যেকটারই কিছু আমরা এক্সাম্পল আমরা বলেছিলাম এখানে, এটা আমরা আর বলি না, এটা খুব নট নেসেসারি। তারপরে বলছিলাম বায়োফিজিক্যাল বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এবং এর ভিতরে আমরা বলছিলাম রিমোট ফ্যাক্টর বা কন্টাক্ট ফ্যাক্টর। রিমোট ফ্যাক্টরের ক্ষেত্রে সাধারণত বলা হয় কালার, শেপ, যেগুলো দূর থেকে আর কি ইনসেক্টের হ্যাম্পার করে। আর যেটা হলো কন্ট্রাক্টের ক্ষেত্রে হয়তো প্ল্যান্ট এখানে আসবে, নরমালি সাধারণত প্ল্যান্টের লিফের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা স্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ করে সেল ওয়াল থিকেনিং, এই যে ট্রাইকোম অফ প্রেজেন্স সেটা, তারপরে এই প্রেজেন্স অফ সারফেসে ওয়াক্স, সিলিকা ডিপোজিশন, অ্যানাটমিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্স, এইগুলোর কারণে দেখা গেছে কি ইনসেক্ট মেকানিজম শো করতে পারে। এবার টলারেন্স যেটা আছে, যে কি কি কারণে টলারেন্স শো করতে পারে এটা।
তারপর লাস্টে আমরা বলছিলাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে আমরা এটা স্কিপ করেছি, কিছু ডিসকাশন করেছি, তোমরা তোমাদের মতো করে এখানে একটু বই পুস্তক দেখে আরো আলাপ করতে পারবা। এবং তারপরে বললাম যে এটা যে রেজিস্ট্রেশন আমরা তৈরি করতে চাই, আমরা 5টা জিনিসের উপরে এমফেসিস দিতে হবে। সোর্স আইডেন্টিফাই করতে হবে, মেকানিজমটা রেজিস্ট্রেশনটা করতে ক্যারেক্টারাইজেশন করতে হবে, ব্রিডিং করে নিয়ে আসতে হবে আমাদের পপুলার যে ভ্যারাইটি বা এস্টাবলিশড ভ্যারাইটি আছে তার ভিতরে সেই ক্যারেক্টারিস্টিক্স। তারপর জেনেটিক অ্যানালাইসিস এবং কেমিক্যাল এবং ফিজিক্যাল বেসিস যেটা আছে, এই 2 নম্বরের মধ্যেই আবার এখানে 3 নম্বরটা কিছু চলে আসবে যে কি কি কারণে আসলে কেমিক্যাল একেবারে আছে সেই বিষয়টা যখনই কনফার্ম করতে পারবো, আমরা জানতে পারবো, তাহলে আমার রেজিস্ট্যান্সের প্রোগ্রামটা কমপ্লিট হবে। ঠিক আছে, এই আমাদের হলো হোস্ট প্ল্যান রেজিস্ট্রেশন সম্পর্কে মানে ইন জেনারেল ওভারঅল কথা। আগামী ক্লাসে আমরা পার্টিকুলারলি একটু বলবো মানে ট্রানজেনিক প্ল্যান্টস, কিভাবে ট্রানজেনিক প্ল্যান্টস তৈরি করা হয় এবং সেভাবে হোস্ট প্লাস আর্টিফিশিয়ালি কিভাবে রেজিস্ট্যান্স তৈরি করা হয়, সেটার ক্ষেত্রে আমরা বেসিলাস থুরিনজিয়েন্সিসের একটা এক্সাম্পল আমরা একটু দেখবো, সেটা একটু মাথায় রাখবো আর কি। আজকের বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার হ্যাঁ বলেন। স্যার মেজর জিন আর মাইনর জিন রেজিস্ট্যান্সটা একটু বলবেন আরেকবার? মেজর জিন তো বলেই দিলাম, মেজর হলো মাইনর হলো, অর্থাৎ রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে যখন আসলে একটা বা এক থেকে 2টা জিন এখানে রেসপন্সিবল করে, একটা সিঙ্গেল জিন কাজ করবে রেজিস্ট্যান্স, ওই জিনটা থাকলে আমরা জানি যে যখন এই জিনটা থাকে সেখানে কি করে, একটা প্ল্যান্ট প্রোটিন তৈরি করে, আসলে ওই প্রোটিনটাই যখন থাকবে তখন সেই কম্পাউন্ডটা তৈরি করার কারণে একটা মাত্র বা 2টা, বড়জোর 2টা বা 3টা এরকমের জিন এখানে রেসপন্সিবল, এবং সেই জিনগুলোর উপস্থিতি থাকার কারণে সেই জিনটার যে কম্পাউন্ডটা তৈরি করে, যেহেতু জিন বলা হচ্ছে অবশ্যই একটা প্রোটিন তৈরি করে বা পেপটাইড হতে পারে, সেই কম্পাউন্ডটা প্ল্যান্ট তৈরি করার উপস্থিতির কারণে সাধারণত যে জিন রেজিস্ট্যান্সটা শো করে, সেটার ক্ষেত্রে হলো আমরা বলতেছি রেজিস্ট্যান্স জিন, মেজর জিন বলে, মেজর রেজিস্ট্যান্স। কিন্তু এই জিনের ক্ষেত্রেই আবার দেখা গেছে কি যে অনেকগুলোর ক্ষেত্রে উল্টাটা হলো মাইনর জিন, এখানে একাধিক জিন একসাথে কাজ করবে এবং সেই জিনের সংখ্যাটা সাধারণত মানে মিনিমাম 5 বা তার বেশি, সাধারণত কোনো কোনো ক্ষেত্রে 100-200 পর্যন্ত হয়ে যেতে পারে সেইটার ক্ষেত্রে। সো এইখানে ক্ষেত্রে দেখা গেছে কি অনেক সময় যে মানে ভুট্টার ক্ষেত্রে কালার একটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, সেই কালার মানে দেখো অনেকগুলো কালার, মানে কালারের ইন্টেন্সিটিটা যখন যতই জিনের সংখ্যা বেশি হবে কোন ওই কালারের ইন্টেন্সিটিটা তত বেশি বাড়বে, আবার কালারের ইন্টেন্সিটি মানে জিনের পরিমাণটা কম হলে ইন্টেন্সিটিটা কম হবে। এবং এখানে মানে নাম্বার অফ জিন গুলাকে আমরা সাধারণত পলিজিন বলি, একসাথে অনেক জিনগুলোর জিন থাকবে এবং সেখানে রেসপন্সিবলটা হবে, প্রত্যেকটার ভূমিকা হবে খুব অল্প, কিন্তু সমন্বিতভাবে তারা আসলে রোল প্লেটা করবে আর কি, একসাথে অনেকগুলো জিন। স্যার মেজর জিনের ক্ষেত্রে আমরা যেমন স্যার একটি জিনের কারণে বুঝতেছি এটা শো করতেছে, কিন্তু স্যার যখন মাইনর জিন হবে তখন তো স্যার একাধিক জিন এখানে কাজ করবে। এখন স্যার একাধিক জিন হলে আমরা কি মানে বুঝতে পারবো যে এই জিনগুলো এটার জন্য রেসপন্সিবল? সেটাই আইডেন্টিফাই করতে হবে এবং সাধারণত সেখানে ওই প্রসিডিউরটাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এইটাই একটু কমপ্লিকেশন বেশি। নরমালি মেজর জিন যদি পাওয়া যায় খুব লাকিলি ব্যাপার, খুব মানে অনেক সময় এটা কম পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখা গেছে কি রোল প্লেটা হয় পলিজিন দ্বারা। এবং এই ক্ষেত্রে যে মেকানিজমটা ফলো করা হয় 2টা মেকানিজম, একটা হলো বলে QTL, কোয়ান্টিটেটিভ ট্রেট লোসাই, এই মানে প্রসিডিউরটা আইডেন্টিফাই করা হয়, অথবা যেটা ব্রিডিং এর ক্ষেত্রে যেটা করা হয় মার্কার অ্যাসিস্ট্যান্ট ব্রিডিং, অর্থাৎ যে জিনগুলো একসাথে কাজ করে, দেখা গেছে কি সেগুলো কোনো একটা পার্টিকুলার লোকেশনে কাজ করে, অবস্থান করে ক্রোমোজোমের মধ্যে, তখন সেগুলাকে মার্কার দিয়ে আইডেন্টিফাই করে, ওই জিনগুলাকে সাধারণত ওই লোকেশনটাকে আইডেন্টিফাই করা হয়, হ্যাঁ, যে এই লোকেশনে এই জিনগুলো অবস্থান করতেছে, তখন যেটা করা হয় কি ওই মার্কার দিয়ে ওই জিন লোকেশনটাকে পুরোটাকে কপি করে ব্রিডিং করে সাধারণত ট্রান্সফার করা যায়, এবং এটা একটু কমপ্লিকেটেড প্রসেস এবং লেন্থি প্রসেস, এটা একটু মনে রাখতে হবে। মেজর জিন হলে সবচেয়ে বড় সুবিধা কি যে আমি কুইকলি এবং কম সময়ে আমরা ইজিলি পুরো জিনটাকে কপি করতে পারতেছি, বাট যখনই একাধিক জিন পলিজিন হচ্ছে সেক্ষেত্রে এটা আসলে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে মানে আমাদের ওই মার্কার অ্যাসিস্ট্যান্ট ব্রিডিং এর হেল্প নেওয়া লাগতেছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো স্যার কোনো তাহলে বিষয়? কি অলিগোজেনিকটা স্যার মেজর হবে নাকি স্যার মাইনর, মানে স্যার না, অলিগো তো মাঝে, অলিগো বললামই তো, সাধারণত অলিগোটাও মেজর জিনের ভিতরে পড়ে, 2 থেকে 4টা জিন মানে আমরা বলি সেটাও ওর ভিতরে হবে, তো সেটাও তো ধরো আমরা 2 থেকে 4টা জিন হলেও আমরা মানে ইজিলি হ্যান্ডেল করা যায়,
কিন্তু পলিজিনের মতো অতটা না আর কি। ওই 4 মানে এইভাবে এটা জাস্ট একটা র্যান্ডম একটা কি বলে ডিস্টিংশন করা হয়েছে। সাধারণত 4 এর নিচে গেলে 4 পর্যন্ত অলিগোজিন হিসাবে আমরা কনসিডার করি আর কি। স্যার আমরা সাসেপ্টিবল ভ্যারাইটি কোনটাকে বলবো? সাসেপ্টেবল তোমার এইটার বললাম না, যেহেতু রেজিস্ট্যান্স হলো রিলেটিভ, আমি কাউকেই বলতে পারবো না যে এটা রেজিস্ট্যান্স এই সাসেপ্টেবল। সেটা হলো কি, আমি যদি গাছে জাস্ট তুমি মানে মনে করো 5টা ভ্যারাইটি রাইসের ভ্যারাইটি তুমি ফিল্ডে গ্রো করলা এবং সেখানে স্টেম বোরারের ক্ষেত্রে তুমি ইনফেস্টেশন চেক করলা, চেক করে দেখা গেল কি 3টা ভ্যারাইটি এতে ড্যামেজ খুব মারাত্মক আর 2টা ভ্যারাইটি মানে ড্যামেজ ততটা হয় নাই, তাহলে এই 3টা ভ্যারাইটিকেই হলো আমার সাসেপ্টেবল ভ্যারাইটি। যেহেতু এনভায়রনমেন্টাল কন্ডিশন সেম রয়েছে, সবকিছু সেম রয়েছে, সবগুলাই তো রাইসেরই ভ্যারাইটি, সো যেখানে ড্যামেজ হচ্ছে সেটাই হলো আমরা বলতেছি সাসেপ্টেবল, আর যেটা সার্ভাইভ করতে পারতেছে সেটাই হলো রেজিস্ট্যান্স ভ্যারাইটি। ঠিক আছে, সেই কারণে বলা হলো যে রেজিস্ট্যান্সটা হলো অলওয়েজ রিলেটিভ। আমাদের মানুষদের ভিতরেও দেখবা যে এই যে করোনার কথা বলা হচ্ছে, করোনার মধ্যে কেউ একটু ইনিশিয়ালি মানে হইলে তার খুব রেজিস্ট্যান্স মানে কি কোন ধরনের সিমটম কম দেখা যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে অল্পতেই সে কাহিল হয়ে যাচ্ছে, বা ভাইরাস বাহিত রোগের ক্ষেত্রে হোক এরকমের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এরা রেজিস্ট্যান্স ইমিউনিটি বেশি, আর অন্যদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা সাসেপ্টেবল। সো ইনসেক্টের ক্ষেত্রেও যখন প্ল্যান্টের ক্ষেত্রেও যখন আমরা বলবো এই একই মেকানিজম, এটা হলো রিলেটিভ, একটার সাথে আরেকটা অবশ্যই কম্প্যারিজন করতে হবে। এবং এটা খুব ফানি থিং, মনে করো আমরা ওই যে স্টেম বোরারের ক্ষেত্রে কম্প্যারিজনটা করলাম, তুমি ওই মানে 5টা ভ্যারাইটি তুমি যদি আবার যাই মনে করো ঠিক আছে আমরা রাইসে অন্য একটা ইনসেক্টের ক্ষেত্রে যখন যদি অ্যানালাইসিস করি, তখন দেখা গেল কি ওই মানে আগের যে 2টা রেজিস্ট্যান্স পাওয়া গেল সেটা সে আবার সাসেপ্টেবল হয়ে গেল, আর যেটা সাসেপ্টেবল পাইছিলাম সেখানে আমরা 2টা পাইলে গেলাম। সুতরাং রেজিস্ট্যান্সটা অলওয়েজ ভ্যারাইটি ওয়াইজও রিলেটিভ হতে পারে, ইনসেক্ট ওয়াইজও রিলেটিভ হতে পারে। আমরা মানে একেবারে কনক্রিট ডিসিশনে আমরা কখনোই বলতে পারবো না যে এটা আসলে সাসেপ্টেবল, এইটা রেজিস্ট্যান্স। আমরা সবসময় বলবো কি যে এই ভ্যারাইটিটা এই ইনসেক্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্স অথবা সাসেপ্টেবল, এইভাবে বললে সেটা তোমার জন্য মানে সেফ হবে বা মানে কারেক্ট হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? আগামী ক্লাসে তোমরা একটু এই যে ট্রানজেনিক প্ল্যানটা বারবার বলে আসতেছি, ট্রানজেনিক প্ল্যানটা তোমরা একটু মানে সম্পর্কে একটু মানে নেটে হোক বা বিভিন্ন জায়গাতেই হোক তোমরা একটু ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার করে আসবে আর কি। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করবো। আগামী বুধবারে যদিও লকডাউন যাচ্ছে, বুধবারে যদি স্যার যদি ক্লাস নিতে পারে আমি স্যারের সাথে যোগাযোগ করবো, না হলে বৃহস্পতিবারেও আমি নেওয়ার চেষ্টা করবো। তোমরা যেহেতু যেখানেই আসো আমার মনে হয় বাসায় থাকবা, আমি বাসা থেকে নেওয়ার চেষ্টা করবো, সমস্যা হবে না আর কি। ঠিক আছে, সবাই সাবধানে থাকবা, সেফ থাকবা, মনে এই অন্য কোনো কথা না দেবে, ফ্যাক্টের উপরে বিশ্বাস করে করোনার ক্ষেত্রে ফাইট দেওয়া যাবে, এবং মাস্ক এটা অবশ্যই ব্যবহার করবা। হ্যাঁ, মাস্ক না করলে কিন্তু ঘরের বাইরে যখন তুমি যেখানেই যাও ইউ হ্যাভ টু অলওয়েজ ইউজ মাস্ক, বারবার সাবান টাবান দিয়ে, এগুলো তোমরা নিজেরাও জানো, ইউ হ্যাভ টু ফলো দোজ প্রসিডিউরস। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর কারো কোনো দরকার থাকলে অবশ্যই নক করবা, মেইলে হোক যেভাবে হোক।